জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি যে সিলেবাস ভিত্তিক ক্লাস নেব এবং প্রশ্ন প্র্যাকটিস করাবো। এর আগের ক্লাসে আমরা এই প্রশ্নপত্রটা থেকে মোটামুটি প্রায় 50টা প্রশ্ন আলোচনা করেছি, 50-55টা প্রশ্ন আলোচনা করেছি। বাকি যে প্রশ্নগুলো আছে প্রায় 35টা-40টার মতো প্রশ্ন আছে। এই ক্লাসে আমরা আলোচনা করব, উত্তর সহ ব্যাখ্যা এখানে করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে যে যে তৃণভূমির হিউমাস স্তরকে কি বলা হয়? তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয় মাল স্তর। তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয় মাল স্তর। তৃণভূমির হিউমাস স্তর কোথায় দেখা যায়? মনে রাখবে, চারনজেম মাটিতে দেখা যায়। চারনজেম মাটিতে দেখা যায়, ঠিক আছে। সরলবর্গীয় অরণ্যে কি দেখা যায়? সরলবর্গীয় অরণ্যে দেখা যায় ডাব স্তর। সরলবর্গীয় অরণ্যে ডাব স্তর দেখা যায়। তাই এখানে মনে রাখবে যে তৃণভূমির অরণ্য যে হিউমাস স্তর সেটা হলো মাল, আর ডাব স্তর সরলবর্গীয় অরণ্যে কোন মাটিতে দেখা যায়? পর্জল মাটিতে দেখা যায়। পর্জল মাটিতে এটা দেখা যায়। এটা যদি আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা করি তবে কি হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছ ডাব এবং মাল একটা পার্থক্য করা হয়েছে। মাল বলতে বোঝায় সম্পূর্ণ বিয়োজিত স্তর তৃণভূমি বা বনভূমির, ঠিক আছে, ওয়েল ডিকম্পোজড। আর ডাব হলো আংশিক বিয়োজিত কাঁচা জৈব স্তরের বনভূমি, পার্সিয়ালি ডিকম্পোজড, অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত। মাল কোথায় দেখা যায়? এ হরাইজনে তৈরি হয়। এ হরাইজনে মাল স্তর তৈরি হয়, ঠিক আছে। আর ও হরাইজনে ডাব স্তর তৈরি হয়। এটা কোন অরণ্যে দেখা যায়? সরলবর্গীয় অরণ্যে দেখা যায়। মাল স্তর কোন তৃণভূমিতে দেখা যায়? নাতিশীতোষ্ণ তৃণভূমিতে, বিশেষ করে স্টেপ তৃণভূমিতে দেখা যায়। এখানে কি থাকে? হাই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, স্পেশালি আর্থওয়ার্মস, অর্থাৎ কেঁচো দ্বারা এটা সব থেকে বেশি জৈব স্তরে পরিণত হয়। আর ডাব স্তর কি? পাইন, ফার, স্প্রুস, লার্চ গাছের ডালপালা, ফুল, ফল, বৃষ্টি প্লাস বরফ গলা জল পচে সৃষ্ট হিউমাস প্লাস অণুজীবীর অভাব থাকে শীতলতা পরিবেশের জন্য। অণুজীবী অভাব থাকে বলেই এখানে অত বেশি করে বিয়োজিত হয় না। পর্জল মাটিতে তৈরি হয় ডাব স্তর, আর চারনজেম মাটিতে তৈরি হয় মাল স্তর। ডাব স্তর বেশি উর্বর নয়, কিন্তু মাল স্তর খুব বেশি উর্বর, ঠিক আছে। তবে বুঝতে পারলে এই দুটোর মধ্যে পার্থক্য। পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এর আগের বছরও এসছে, আবারও আসতে পারে, তাই এই দুটো কনসেপ্ট ভালো করে জানতে হবে মৃত্তিকা থেকে। বেশ, এরপরের প্রশ্ন আমরা আলোচনা করি। তবে বোঝা গেল যে চারনজেম মাটি অর্থাৎ স্ট্রেপ তৃণভূমিতে এটা তৈরি হবে আর সম্পূর্ণ বিয়োজিত। আর মাল ডাব স্তর কোথায় তৈরি হবে? সরলবর্গীয় অরণ্যে পর্জল মাটিতে তৈরি হবে। এরপরে 60 নম্বর প্রশ্ন, যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরিভাগে কোনো ক্ষতি না করে জন্মায় তাদের কি বলা হয়? এখানে মনে রাখবে, এখানে এপিফাইট হবে। এপিফাইট এটা মূলত ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়। এখানে কোন একটা গাছকে জড়িয়ে এটা ওপরে উঠলেও এ কখনোই কোনো একটা পরজীবী বা প্যারাসাইটের মতো কাজ করে না। এ কি করে? জল, মাটি, বাতাস থেকে নিজের খাবার নিজেই পুষ্টিরস তৈরি করে নেয়, ঠিক আছে। এটা হবে এপিফাইট, ক্ষতি না করে জন্মায়। লিথোফাইট হলো কোন একটা শিলাতে জন্মায়। লিথোফাইট হলো কোন একটা শিলাতে জন্মায়, তাকে বলা হয় লিথোফাইট, লিথো। আর মাইক্রোফাইট হলো অ্যালগি এবং মসকে বলা হয় মাইক্রোফাইট। আর হ্যালোফাইট বলতে কি বোঝায়? হ্যালোফাইট বলতে বোঝায় যে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্যকে বলা হয় হ্যালোফাইট। এই ম্যানগ্রোভ অরণ্য কোথায় জন্মায়? লবণাক্ত জলে, লবণাক্ত ভূমিতে জন্মায়, উপকূলের কাছাকাছি অঞ্চলে, ঠিক আছে। লবণাক্ত জলে উপকূলের কাছাকাছি জন্মায়। এখানে কি থাকে? এই ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। এই ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য হলো এখানে শ্বাসমূল থাকবে, ঠেসমূল থাকবে এবং জরায়ুজ অঙ্কুরদগম তৈরি হবে। জরায়ুজ অঙ্কুরদগম বলতে কি বোঝায়? যে গাছে বীজ থাকাকালীনই, গাছে ফল থাকাকালীনই বীজ, ফলের ভেতরে যে বীজ আছে সেখানে জার্মিনেশন হয়ে যায়, অর্থাৎ অঙ্কুর বেরিয়ে যায়।
যাতে বীজটা মাটিতে পড়ে জোয়ারের জল সেটাকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে। কারণ যেখানে জন্মায় দিনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়, হ্যালোফাইট যেখানে জন্মায়। ঠিক আছে, এখানে গাছ হিসাবে কি কি বলতে পারো? গাছ হিসাবে বলতে পারো যে সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা এই ধরনের গাছ এখানে জন্মায়। এগুলো চিরহরিত অরণ্যের মতোই, অর্থাৎ এখানে চিরহরিত অরণ্যের মতো পাতা সারা বছরই গাছে থাকে। 61 নম্বর প্রশ্ন, এখানে লিস্ট 1 লিস্ট 2 দিয়েছে। এখানে আমি আগে থেকেই করে রেখেছি, দেখতে পাচ্ছ যে বায়োম, বায়োম হবে বৃষ্টি অরণ্য। বায়োম কার সঙ্গে সম্পর্কিত? বৃষ্টি অরণ্যের সঙ্গে বায়োম সম্পর্কিত। সম্প্রদায় বলতে বোঝায় বৈচিত্র্যময় জনসংখ্যাকে বলা হয় সম্প্রদায়। ঠিক আছে, বাস্তুতন্ত্র বলতে বোঝায় কোন একটা জায়গা, যেমন হ্রদ হতে পারে, বনভূমি হতে পারে, সেটা হবে হ্রদ, বাস্তুতন্ত্র। আর জীবমণ্ডল বলতে বোঝায় সারা পৃথিবীটাই একটা জীবমণ্ডল। বোঝা গেছে? বায়োম হবে রেন ফরেস্ট, কমিউনিটি হবে ডিফারেন্স পপুলেশন, ইকোসিস্টেম হবে একটা লেক, আর বায়োস্ফিয়ার হবে আর্থ। তবে উত্তর কোনটা হবে? উত্তর এর 3। এর 3 কোথায় আছে? এ অপশনেই আছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয়? আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয় আর্নেস্ট হেকেলকে। এই আর্নেস্ট হেকেলই 1866 খ্রিস্টাব্দে বাস্তুবিদ্যা অর্থাৎ ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, বাস্তুবিদ্যা শব্দটা প্রথম ব্যবহার করে। আর আরেকটা কথা মনে রাখবে যে আর্থার ট্রান্সলে, অর্থাৎ ট্রান্সলে 1935 খ্রিস্টাব্দে ইকোসিস্টেম শব্দটা প্রথম ব্যবহার করে। ঠিক আছে, এবার ইকোসিস্টেম আর ইকোলজির মধ্যে পার্থক্য কি? খুব সুন্দর একটা কথা মনে রাখবে, ইকোসিস্টেম ভার্সেস ইকোলজি। প্রথমে ইকোলজি বলি। ইকোলজি কি হয়? যে একটা বৈজ্ঞানিক স্টাডি, একটা সায়েন্টিফিক স্টাডি, যেখানে অর্গানিজমের সঙ্গে পরিবেশের একটা যে সম্পর্ক আছে সেটা নিয়ে স্টাডি করা হয়। ইকোলজি বলতে বোঝায় যে পরিবেশে যে অর্গানিজম আছে এবং পরিবেশের সঙ্গে সেই অর্গানিজমের কি সম্পর্ক, এইটা নিয়ে যদি স্টাডি করা হয় তখন তাকে বলা হয় ইকোলজি। লজি শব্দটা মানে স্টাডি করা কোনো কিছু নিয়ে। কার স্টাডি করবে? এক অর্গানিজম আর পরিবেশ। ঠিক আছে, ইকোলজি মানে কি বোঝাচ্ছে বললাম তাহলে? স্টাডি করা কার সঙ্গে? কার কার বিষয়? অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট, এই দুটো নিয়ে স্টাডি করা হলেই তাকে বলা হয় ইকোসিস্টেম, ইকোলজি। ঠিক আছে, অর্গানিজম ভার্সেস অর্গানিজম আর এনভায়রনমেন্টের সঙ্গে যদি স্টাডি করা হয় তখন তাকে বলা হয় কি? ইকোলজি। আর একবার লিখে দিই, ইকোলজি কি? ইকোলজি হলো স্টাডি করা, স্টাডি কার সঙ্গে, কার কি নিয়ে স্টাডি করবে? এনভায়রনমেন্ট এর সঙ্গে যে অর্গানিজমের ইন্টারাকশন চলে সেটা নিয়ে স্টাডি করবে। ঠিক আছে, সেখানে বায়োটিক, অ্যাবায়োটিক জিনিসও থাকতে পারে। ঠিক আছে, জৈব অজৈব উপাদানও থাকতে পারে। আর ইকোসিস্টেম বলতে কি বোঝায়? ইকোসিস্টেম হলো একটা ফাংশনাল ইউনিট যেখানে লিভিং অর্গানিজম অর্থাৎ বায়োটিক জিনিস মানে জৈব উপাদানের সঙ্গে ইন্টারাকশন করে অজৈব উপাদানের, এটাকে বলা হয় কি? ইকোসিস্টেম। অর্থাৎ ইকোসিস্টেম বলতে কি বোঝায়? বায়োটিক মানে জীবজগতের সঙ্গে আবায়োটিকের যে রিলেশন, ইন্টারাকশন, এটাকেই বলা হয় কি? ইকোসিস্টেম। ইকোসিস্টেম বিভিন্ন হতে পারে, পুকুরের ইকোসিস্টেম হতে পারে, হ্রদের ইকোসিস্টেম হতে পারে, মরু অঞ্চল ইকোসিস্টেম হতে পারে। ঠিক আছে, বেশ, তাই বলতে পারি যে ইকোসিস্টেম কথাটা একটু ছোট আর ইকোলজি শব্দটা অনেকটা বড় বিষয় নিয়ে আলোচনা করে।
এরপর আছে 63, সবচেয়ে সরল জৈব ভূ রাসায়নিক চক্র কোনটি? এখানে সব থেকে সরল ভূ রাসায়নিক চক্র হলো অক্সিজেন সাইকেল। এরপরে আমাদের প্রশ্ন আছে 64, লিস্ট 1 লিস্ট 2 মেলাতে দিয়েছে, সেখানে দিয়েছে বাসেল সম্মেলন, কিয়োটো প্রোটোকল, ভিয়েনা সম্মেলন, সাইটস সম্মেলন। এখানে বাসেল সম্মেলন হবে যে এখানে বাসেল সম্মেলন হয়েছিল 1989 সালে। কি জন্য হয়েছিল? আন্তঃসীমান্তে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এটা করা হয়েছিল। ঠিক আছে, যে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা যেগুলো মানুষের ক্ষতি করতে পারে, এনভায়রনমেন্টকে ক্ষতি করতে পারে, সেইগুলো ম্যানেজমেন্ট করার জন্য এটা হয়েছিল 1989 সালে। কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালে, আর এটা কার্যকর হয় 2000 সালে। ঠিক আছে, সরি 2000 নয়, 2005 সালে। এই কিয়োটো প্রোটোকল কি জন্য হয়েছিল? কিয়োটো প্রোটোকল হয়েছিল ইউএনএফসিসির আন্ডারে, যেখানে বলা হয়েছিল যে জলবায়ু পরিবর্তন নিয়ে এটা কি করবে? কাজ করবে, যাতে গ্রিন হাউস গ্যাস কম বের হয় বা কম নিঃসরণ হয়। ঠিক আছে, এটা কিয়োটো প্রোটোকল কি জন্য হয়েছিল? জলবায়ু পরিবর্তন দেখবে আর গ্রিন হাউস গ্যাস রিডিউস করবে। ঠিক আছে, এটা ছিল কিয়োটো প্রোটোকল, ইউএনএফসিসির আন্ডারে হয়েছিল। ভিয়েনা সম্মেলন হয়েছিল 1985 সালে, যার উদ্দেশ্য ছিল কি? ওজোন স্তরকে সুরক্ষা দেওয়া ছিল ভিয়েনা কনভেনশনের মেন উদ্দেশ্য। কিয়োটো প্রোটোকল ছিল গ্রিন হাউস গ্যাস যাতে কম নিঃসরণ হয়। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস আর ওজোন স্তর সুরক্ষার জন্য হয়েছিল ভিয়েনা সম্মেলন। এরপরে আছে ডি হলো সাইটস হয়েছিল 1973 সালে। এই সাইটস এর ফুল ফর্ম কি? কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা, অর্থাৎ বিপন্ন প্রজাতি যেগুলো আছে তার ব্যবসা বন্ধ করার জন্য এইটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, আর একবার বলছি সম্পূর্ণ নামটা, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species of wild fauna and flora। বিপন্ন প্রজাতির অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য এই সাইটসটা নেওয়া হয়েছিল। এখানে ইউএনএফসিসি সম্পূর্ণ নাম কি? মনে রাখবে, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা অ্যাডপ্ট করা হয়েছিল 1992 সালে রিও ডি জেনেরিওর 8 সামিটে। ঠিক আছে, 1992 সালের 8 সামিটে রিও ডি জেনেরিওতে এটা অ্যাডপ্ট করা হয়েছিল। বেশ, এর পরের প্রশ্ন 65, নিচের কোন সম্পদের পরিমাণ জানা আছে? অ্যাকচুয়াল রিসোর্স। ঠিক আছে, নিচের কোন সম্পদের পরিমাণ জানা আছে? প্রকৃত সম্পদ, যেটাকে অ্যাকচুয়াল রিসোর্স বলছি। 66, নিচের কোন মাছের উৎপাদন অনুযায়ী ঊর্ধ্বক্রম মৎস্যক্ষেত্রের সঠিক সজ্জা নির্দেশ করে? এখানে প্রশ্নটা অনেকটা জটিল আছে। ঠিক আছে, অনেকটা ভুলও আছে এখানে, বোঝা গেছে? তাই আমি একটা সঠিক উত্তর বলছি, সেটা মনে রাখবে। এই সি অপশনটা তোমরা মনে রাখতে পারো, যে দক্ষিণ পূর্ব আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগর, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, 1, 2,
3, 4। এটা মনে রাখতে পারো, মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। তার মানে কি সব থেকে বেশি তারপরে কম, কোথায় সব থেকে বেশি মৎস্য উৎপাদন হয় তারপরে সব থেকে কমটা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটা হবে উত্তর সি। সব থেকে কম উৎপাদন হয়, সব থেকে কম উৎপাদন হয় সাউথ ইস্ট আটলান্টিকে, তারপরে নর্থ ইস্ট প্যাসিফিক, নর্থ ইস্ট আটলান্টিক, তারপরে হয় সব থেকে বেশি ইস্ট প্যাসিফিক। ঠিক আছে, সব থেকে বেশি উৎপাদন হবে সাউথ ইস্ট প্যাসিফিকে, তারপরে নর্থ ইস্ট আটলান্টিক, নর্থ ইস্ট আটলান্টিক। ঠিক আছে, তারপরে হবে নর্থ ইস্ট প্যাসিফিক, তারপরে হবে সাউথ ইস্ট আটলান্টিক। তাই যদি সব থেকে কম থেকে বেশি সাজাতে দেয়, সব থেকে কমে সব থেকে বেশিতে থাকবে এটা, তারপর দ্বিতীয় থাকবে এটা, তারপর তৃতীয় থাকবে এটা, চতুর্থ থাকবে এটা। ঠিক আছে, হাইয়েস্ট সাউথ ইস্ট প্যাসিফিক হাইয়েস্ট, আর সাউথ ইস্ট আটলান্টিক লোয়েস্ট। বেশ, এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। এরপরে আমরা যাব 67 নম্বর প্রশ্ন, সবচেয়ে নিকৃষ্ট লৌহ আকরিক কোনটি? সব থেকে নিকৃষ্ট লৌহ আকরিক হলো সিডেরাইট। ঠিক আছে, সব থেকে নিকৃষ্ট লৌহ আকরিক হলো সিডেরাইট। সব থেকে ভালো হলো ম্যাগনেটাইট, সবার ভালো হলো ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট 72% লৌহ আছে। তারপরে 2 নম্বর হলো হেমাটাইট, 3 নম্বরে হলো লিমোনাইট, আর 4 নম্বরে হলো সিডেরাইট। সব থেকে খারাপ, তারপরে আরো খারাপ আছে টাইটানিয়াম। আর মনে রাখতে হবে না, এই কটা মনে রাখলেই হবে। ম্যাগনেটাইট সবার ভালো, আর মোটামুটি এখানে সব থেকে খারাপ হলো সিডেরাইট। 68, বায়ু শক্তি উৎপাদনের জন্য বাতাসের ন্যূনতম বেগ প্রয়োজন কত? বাতাসের ন্যূনতম বেগ প্রয়োজন, সাধারণভাবে প্রশ্নটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, 12 থেকে 14 কিমি মোটামুটি লাগে। এখানে অপশন অনুযায়ী 8 থেকে 14 কিমি বলা যেতে পারে। 79, 69, 2011 সালে আদমশুমারি অনুসারে গ্রামীণ ভারতের জনসংখ্যা কত? গ্রামীণ ভারতের জনসংখ্যা হলো প্রায় 833 মিলিয়ন। ঠিক আছে, 833 মিলিয়ন বলতে কি বোঝায়? যে 83,34,63,448 জন গ্রামীণ জনসংখ্যা, পুরুষ গ্রামীণ জনসংখ্যা ছিল 83,34,63,448। তাই উত্তর বি হবে। 70, WHO মতে নবজাতকের নিওনাটাল মৃত্যু হলে সেটাকে কি বলা হয়? নিওনাটাল মৃত্যু বলতে বোঝায় যে জন্মের প্রথম 28 দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যুকে বলা হয় নিওনাটাল মৃত্যু। ঠিক আছে, নিওনাটাল নবজাতক। আর জন্মের প্রথম 1 বছরের মধ্যে জীবিত শিশুর মৃত্যু হলে তাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট। 1 বছরের মধ্যে যদি মারা যায়, আর জন্মের প্রথম সপ্তাহের মধ্যে যদি জীবিত শিশু মারা যায়, তখন তাকে বলা হয় আর্লি নিওনাটাল ডেথ। তাই 3টে মনে রাখবে। ঠিক আছে, যখন কোনো একটা শিশু 28 দিনের মধ্যে মারা যাবে তাকে বলা হবে নিওনাটাল। ঠিক আছে, আর জন্মের 1 বছরের মধ্যে মারা গেলে ইনফ্যান্ট মর্টালিটি, আর জন্মের প্রথম 1 সপ্তাহের মধ্যে যদি মারা যায় তখন তাকে বলা হয় আর্লি নিওনাটাল ডেথ। আর যেটা 1 মাস আছে অপশনে, সেটা এই নিওন্যাটালের মধ্যেই পড়বে মোটামুটি। তাই 28 দিনটা অ্যাকুরেটলি ধরা হয় বলে তাই এই অপশনটা আমাদের মানতে হবে। 28 দিন হলে নিওনাটাল, তারপরে 1 সপ্তাহের মধ্যে হলে আর্লি নিওনাটাল, আর জন্মের প্রথম 1 বছরের মধ্যে মারা গেলে ইনফ্যান্ট মর্টালিটি বলা হয়।
71 নেট প্রজননের হার বলতে কি বোঝায়? নেট প্রজননের হার বলতে বোঝায় যে একজন মহিলা কন্যা সন্তান সংখ্যা যদি তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে তাকে বলা হয় নেট প্রজনন হার। ঠিক আছে, এখানে উত্তর আমার একটু গন্ডগোল হয়েছে, 1 নম্বরটা হবে না, কারণ এটা একটা এই কি বলে যে নেট প্রজনন হার একটা হলো অনুপাত, তাই সংখ্যা আসবে না। ঠিক আছে, এই অনুপাত সংখ্যা আসবে না, এটা একটা অনুপাত বলে, তাই অপশন এ করবে তোমরা। মৃত্যু হারকে বিবেচনায় নিয়ে পরপর 2টি প্রজন্মের মধ্যে নারীর জন্মের অনুপাত, অর্থাৎ মনে রাখবে যে একজন মহিলার সারা জীবনে যত কন্যা সন্তান জন্ম নেয় এবং সেই কন্যারা প্রজনন বয়সে পৌঁছায় তার হার অর্থাৎ মৃত্যু হারকেও বিবেচনা নেওয়া হয়, এখানে মৃত্যু হারকেও বিবেচনা নেওয়া হয়। ঠিক আছে, তাই অপশন এটা হলো, অর্থাৎ এটি পরিমাপ করে পরবর্তী প্রজন্মে প্রতি একজন নারী কতজন কন্যা সন্তান কার্যত প্রতিস্থাপন করতে পারছে সেই হিসাব। ঠিক আছে, আর এখানে ডি অপশনটা হলো না, তার কারণ হলো NRR একটা হলো অনুপাত, সংখ্যার গণনা নয়। ঠিক আছে, আর এখানে মৃত্যু হারকে বিবেচনা নিতে না বলেছে, এটাও ভুল হয়ে গেল। এখানে কেবল সন্তানদের সংখ্যা বলেছে, মেয়েদের সংখ্যা বলেনি এখানে, তাই এটা ভুল হবে। ঠিক আছে, তাই উত্তর কোনটা হবে? অপশন এ। বেশ, এরপরে আমাদের দিয়েছে যে পরিব্রাজন প্রবাহ বলতে কি বোঝায়, মাইগ্রেশন স্ট্রিম বলতে কি বোঝায়। মাইগ্রেশন স্ট্রিম বলতে বোঝায় অপশন সি হবে, একটি পরিব্রাজন অন্তর অভিবাসীদের মধ্যে মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। অর্থাৎ কি বলছে, টোটাল নাম্বার অফ মুভস মেড ডিউরিং দ্য গিভেন অফ মাইগ্রেশন ইন্টারভেল দ্যাট হ্যাভ কমন এরিয়া অফ অরিজিন অ্যান্ড কমন এরিয়া অফ ডেস্টিনেশন। মানে বলতে চাইছে একটা ব্যক্তি একটা নির্দিষ্ট বছরে একই জায়গায় কতবার গেছে এবং এসেছে, সেইটাই হলো মাইগ্রেশন স্ট্রিম, অর্থাৎ একই জায়গায় যাবে আর যেখান থেকে যাবে জায়গাটাও একই, তাই বলা হচ্ছে কি এটাকে মাইগ্রেশন স্ট্রিম। এই মাইগ্রেশন স্ট্রিমটা জানার পরে আরো কিছু রিলেটেড শব্দ আছে, এই শব্দগুলো বলছি, জেনে নাও। তবে এখানে বোঝা গেল মাইগ্রেশন স্ট্রিম বলতে কি বোঝায়, অর্থাৎ একটা নির্দিষ্ট উৎসস্থল, একটাই নির্দিষ্ট উৎসস্থল আর নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে কতবার পরিব্রাজন করলো, জায়গা একটাই, জায়গা এ এটা, জায়গা বি, এখান থেকে কতবার এলো আবার এখান থেকে কতবার গেল, আবার এলো আবার গেল, এরকম করে একই জায়গায় যখন মানুষের মুভমেন্ট চলে আর যতবার গেল এইরকম মুভমেন্ট করলো, এটাকে বলা হয় মাইগ্রেশন স্ট্রিম। ঠিক আছে, আর নিট পরিব্রাজন বলতে কি বোঝায়, নিট পরিব্রাজন বলতে বোঝায়, এখানে আরেকটা মনে রাখবে, তাহলে মাইগ্রেশন স্ট্রিম তো বোঝা গেল 1 নম্বর পয়েন্ট, এখানে নিট পরিব্রাজন বলতে বোঝায় মনে রাখবে যে কোন একটা জায়গায় যতজন এলো এবং যতজন চলে গেল। ঠিক আছে, নিট মাইগ্রেশন। এটা বলতে বোঝায় যতজন কোন একটা জায়গায় এলো, মোট অভিবাসন, মোট অভিবাসন ও প্রবাসনের, মোট অভিবাসন ও প্রবাসনের পার্থক্যকে বলা হয়। ঠিক আছে, এই মোট অভিবাসন আর প্রবাসন বলতে কি বোঝায়, যে যে অভিবাসন বলতে বোঝায় যে কোন একটা জায়গায় কেউ গেল, কোন একটা জায়গায় কেউ গেল, যেটাকে বলা হয় ইমিগ্রেশন।
ইমিগ্রেশন মানে ইনপুট হলো কোন একটা জায়গায়, ইমিগ্রেশন কোন একটা জায়গায় গেল। অভিবাসন বলতে বোঝায় ডেস্টিনেশন প্লেস, ডেস্টিনেশন প্লেস। আর প্রবাসন বলতে বোঝায় যে ইমিগ্রেশন, অর্থাৎ কোনো একটা জায়গা ছেড়ে চলে গেল, যেটাকে বলা হয় অরিজিন। ঠিক আছে, যেটাকে বলা হয় অরিজিন। তাই নিট মাইগ্রেশন বলতে কি বোঝায়, যতজন দেশ ছেড়ে গেল এবং যতজন এলো, এই দুইয়ের পার্থক্যকে কি বলা হয়, ইমিগ্রেশন। ঠিক আছে, মোট অভিবাসন যতজন গেল একটা জায়গা ছেড়ে, আর প্রবাসন অর্থাৎ কতজন কতজন এলো, এই দুটোকে বলা হয় কি, দুটোর পার্থক্যকে বলা হয় ইমিগ্রেশন। আমরা জানি কোন একটা জায়গায় কি হয়, যে পরিব্রাজন হয়। ধরে নাও ভারতে ভারত ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া একটা জায়গা, এই ইন্ডিয়াতে কতজন চলে গেল, ঠিক আছে, এমিগ্রেন্ট হয়ে গেল, এমিগ্রেশন হয়ে গেল, কতজন গেল আর কতজন এলো, ইনপুট হলো, ইমিগ্রেশন হলো। ইমিগ্রেশন হলো অর্থাৎ ভারত ছেড়ে চলে গেল 10 জন, আর ভারতে এলো 2 জন। তাই এই দুটোর পার্থক্য কত হলো, নিট মাইগ্রেশন কত হবে এক্ষেত্রে, 8 জন। ঠিক আছে, এটাকেই বলা হয় কি, নিট মাইগ্রেশন। ঠিক আছে, আর কোন একটা জায়গা ছেড়ে যখন মানুষ চলে যায় সেটাকে কি বলা হয়, অরিজিন প্লেস। আর কোন একটা জায়গায় যখন মানুষ আসে তাকে বলা হয় ডেস্টিনেশন প্লেস। মনে রাখবে এটা, হ্যাঁ? বেশ, মাইগ্রেশন স্ট্রিম আর নিট পরিব্রাজন ইম্পর্টেন্ট, মনে রাখবে। বেশ, এরপরে আমাদের প্রশ্ন হলো যে লিস্ট 1 লিস্ট 2 মেলাতে হবে। কনারভেশন শব্দ, উমল্যান্ড শব্দ, মেগালোপলিস শব্দ, আরবান শব্দটা কে কখন ব্যবহার করেছে সেটা আমাদের জানতে হবে। কনারভেশন শব্দটা প্রথম ব্যবহার করেছিল আগে বলে নি, তারপর এগুলো বলতে কি বোঝায় বলবো। কনারভেশন শব্দটা প্রথম ব্যবহার করেছিল কে, প্রথম ব্যবহার করেছিল প্যাট্রিক গেডেস। তারপর উমল্যান্ড শব্দটা প্রথম ব্যবহার করেছিল অ্যান্ড্রে অ্যালিক্স। মেগালোপলিস শব্দটা প্রথম ব্যবহার করেছে গটম্যান। আর আরবান শব্দটা প্রথম ব্যবহার করেছে গ্যালপিন। ঠিক আছে, প্রত্যেকটা শব্দের মানে আমি বলছি, সেইগুলো নোট করে রাখবে, পরে কাজে লাগবে। ঠিক আছে, কনারভেশন বলতে কি বোঝায়, উমল্যান্ড বলতে কি বোঝায়, এইগুলো। এখানে কনারভেশন শব্দটির অর্থ হলো যখন একটা শহর বা নগর আশেপাশের এলাকাকে একসাথে মিলিয়ে দেয় বা মিলে যায়, তখন তাকে বলা হয় কি, কনারভেশন। ঠিক আছে, আশেপাশের শহর বা নগর, আশেপাশের শহর বা নগর একসাথে মিলে যায়, শহর বা নগর একসাথে মিলে যায়। ঠিক আছে, কার সঙ্গে মিলে যাবে, একটা বড় শহর বা নগরের সঙ্গে মিলে যাবে। আশেপাশের একটা শহর বা নগর একসাথে মিলে গিয়ে একটা বড় নগর তৈরি করবে, এটাকে বলা হয় কি, কনারভেশন। আর উমল্যান্ড বলতে কি বোঝায়, কোন একটা শহর যেখান থেকে তার পণ্য এবং মানুষ সরবরাহ করে, মানে জনবল বা পরিষেবা পায়, শহরের চারপাশে সেই অঞ্চলকে বোঝায় যেখান থেকে শহর তার পণ্য, জনবল বা পরিষেবা পায়। ঠিক আছে, শহর যেখান থেকে পণ্য বা পণ্য, জনবল বা পরিষেবা পায়, তাকে বলা হয় কি, উমল্যান্ড। ঠিক আছে, উমল্যান্ড।
আর মেগালোপলিস বলতে কি বোঝায়? যখন অনেকগুলো বড় শহর বা মহানগর একসাথে মিলে যায় তখন তাকে বলা হয় মেগালোপলিস। অনেকগুলো বড় শহর বা মহানগর মিলে একটা বিরাট নগর অঞ্চলের সৃষ্টি করে, এটা হলো মেগালোপলিস। আর আরবান হলো কি? যে গ্রাম এবং শহরের মিশ্রিত রূপ। আরবান হলো গ্রাম এবং শহরের মিশ্রিত রূপ। কনারভেশন শব্দটা প্যাট্রিক গ্যাডেস, মেগালোপলিস শব্দটা গটম্যান, ঠিক আছে। এটা আরবান শব্দটা গ্যালপিন, আর উমল্যান্ড শব্দটা অ্যান্দ্রে অ্যালিক্স, ঠিক আছে। বেশ, এরপরে আমাদের প্রশ্ন আছে ৭৪, নিচের কোনটি ভূপৃষ্ঠ আচ্ছাদন অনুসারে ভারতে বিভিন্ন প্রকার মৃত্তিকার অধঃক্রমের সঠিক সজ্জাকে নির্দেশ করে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার বলতে বোঝায় সব থেকে বেশি থেকে কম। কোন মাটি ভারতে সব থেকে বেশি আছে? এখানে মনে রাখবে লাল মাটি। এই যে অপশন দিয়েছে এই অনুসারে ভারতে লাল মাটি বেশি আছে। তারপরে কৃষ্ণ মৃত্তিকা, ৩ নম্বরে হবে ল্যাটেরাইট মৃত্তিকা, আর ৪ নম্বর হবে মরু মৃত্তিকা। সরি, এখানে মরু মৃত্তিকা সব ল্যাটেরাইট মাটি থেকে বেশি হবে, তাই অপশন এখানে ডি হবে। ল্যাটেরাইট মৃত্তিকা প্রথম, তারপর কৃষ্ণ মৃত্তিকা, তারপর হবে মরুভূমির মৃত্তিকা, তারপরে ল্যাটেরাইট মৃত্তিকা হবে, ঠিক আছে। আর সবার প্রথমে যদি বলি, সব থেকে বেশি আছে অ্যালুভিয়াল সয়েল বা পলিমাটি। ভারতে পলিমাটি সব থেকে বেশি, তারপরে লাল মাটি, তারপরে কৃষ্ণ মৃত্তিকাতে আমাদের কটন চাষ ভালো হয় বা কার্পাস চাষ ভালো হয়, তারপরে মরুভূমির মাটি, তারপরে ল্যাটেরাইট। পলিমাটিকে বলা হয় এক্স-সিটু সয়েল, মনে রাখবে এক্স-সিটু সয়েল, অন্য জায়গা থেকে ট্রান্সপোর্ট হয়ে আসে, তাই এটাকে আজোনাল সয়েলও বলা হয়, আঞ্চলিক মাটি বলা হয়। লাল মাটিতে কি থাকবে? ফসফরাস বেশি থাকবে, আর গ্রানাইট এবং নিচ দিয়ে তৈরি হবে, গ্রানাইট আর নিচ শিলা দিয়ে তৈরি হবে। কৃষ্ণ মৃত্তিকা ব্যাসাল্ট শিলা থেকে তৈরি হয়েছে ভারতে। মরু মাটিকে বলা হয় সিরোজেম মাটি। এই লাল মাটি, কৃষ্ণ মৃত্তিকা, মরু মাটি, ল্যাটেরাইট মাটি, এগুলো সবকটাই জোনাল সয়েল, অর্থাৎ আঞ্চলিক বৈশিষ্ট্যের জন্য তৈরি হয়েছে। জোনাল সয়েল আর অ্যাজোনাল সয়েল বলতে কি বোঝায়? যে সমস্ত মাটি আঞ্চলিকভাবে তৈরি হয়েছে, আঞ্চলিক জলবায়ু, আঞ্চলিক ভূপ্রকৃতি, আঞ্চলিক যে কোনো শিলা দ্বারা প্রভাবিত, সেই মাটিকে বলা হয় আঞ্চলিক মাটি বা জোনাল সয়েল। একটা হলো অ্যাজোনাল, আর একটা হলো জোনাল। যেটা আঞ্চলিক বৈশিষ্ট্যের দ্বারা তৈরি হবে সেটা হলো জোনাল, আর যেটা আঞ্চলিক বৈশিষ্ট্য দ্বারা তৈরি হয়নি সেটাকে বলে অ্যাজোনাল। তাই কৃষ্ণ মৃত্তিকা, লাল মাটি, মরুভূমি, সিরোজেম মাটি, ল্যাটেরাইট মাটি সবকটাই কি সয়েল? জোনাল সয়েল। আর একমাত্র পলিমাটি আজোনাল সয়েল। এই কৃষ্ণ মৃত্তিকাতে টাইটেনিয়াম অক্সাইড বেশি থাকে, সেই কারণে চটচটে হয়, জলে ভিজে গেলে অনেকটা চটচটে হয়। আর এই কৃষ্ণ মাটি অনেক সময় ময়েশ্চার রিটেন করে, অর্থাৎ আর্দ্রতা ধরে রাখে। মরুভূমির মাটির পিএইচ হলো 7-এর বেশি, ঠিক আছে। আর ল্যাটেরাইট মাটির যেহেতু সমস্ত ক্ষারীয় উপাদান ধুয়ে চলে যায়, তাই এই পিএইচ ল্যাটেরাইট মাটির 7-এর কম। আর ল্যাটেরাইট মাটি ভারতে যেখানে বেশি বৃষ্টি হয় সেখানেই দেখা যায়, মনে রাখবে, ঠিক আছে। তাই এখানে আমরা উত্তর করব ডি। এরপরে আছে ৭৫, জাতীয় জলপথ যে রাজ্যে অবস্থিত। জাতীয় জলপথ 5 যে রাজ্যে অবস্থিত, এটার উত্তর হবে উড়িষ্যাতে অবস্থিত। জাতীয় জলপথ উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে। জাতীয় জলপথ সম্পর্কে আরো কিছু বিশেষ কথা বলছি, মনে রাখবে।
আমাদের জাতীয় জলপথ NW1 আছে কার সঙ্গে? NW1 আছে গঙ্গা ভাগীরথী হুগলি নদীতে। এটা কোথা থেকে কোথায় আছে? হলদিয়া থেকে প্রয়াগরাজ। হলদিয়া থেকে প্রয়াগরাজ। হলদিয়া থেকে প্রয়াগরাজ। NW1 কোন নদীতে আছে? ভাগীরথী এবং হুগলি নদীতে। কোন নদীতে আছে? ভাগীরথী, হুগলি, গঙ্গা। এই তিনটে নদী একটাই, কিন্তু নাম আলাদা আলাদা এই নদীতে আছে। NW2, NW2 কোথায় আছে? NW1 আছে যেটা বললাম ভাগীরথী হুগলি নদীতে, আর NW2 আছে মনে রাখবে কোথায়? অসমে ব্রহ্মপুত্র নদে। অসম, ব্রহ্মপুত্র, কোথা থেকে কোথায়? সাদিয়া থেকে ধুবড়ি। সাদিয়া থেকে ধুবড়ি, ঠিক আছে। আর NW3 কোথায় আছে? NW3 আছে কেরালা। NW3 কেরালাতে আছে কোল্লাম আর কোট্টাপুরামে। কোল্লাম থেকে কোট্টাপুরাম। তারপরে NW4 আছে। NW4 গোদাবরী কৃষ্ণা নদী। গোদাবরী কৃষ্ণা নদী কোথায় কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে আছে, ঠিক আছে। আর আগেরটা আছে কোথায়? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড। JK মানে ঝাড়খণ্ড, বোঝা গেছে। এরপরে আছে NW4। হ্যাঁ, এই NW4 কত দূর বিস্তৃত? পুদুচেরি থেকে কাকিনাড়া। পুদুচেরি থেকে কাকিনাড়া পর্যন্ত আছে। আর আরেকটা মনে রাখবে NW5, যেটা একটু আমাদের প্রশ্নতে দিয়েছে। এটা আছে কোথায়? কোন নদীতে আছে? ব্রাহ্মণী, মাতাই আর মহানদী। ব্রাহ্মণী, মাতাই, মহানদী। ব্রাহ্মণী, মাতাই, মহানদী কোথায় আছে? তালচের থেকে। তালচের থেকে ধামরা। তালচের থেকে ধামরা পর্যন্ত আছে। আর NW6 মনে রাখবে অসম। আমি একটা ম্যাপ দেখাচ্ছি শেষে। অসম, নদীর নাম হলো বরাক নদী। বরাক নদী। আর কতদূর বিস্তৃত? লাখিপুর থেকে ভাঙ্গা। এই যে NW6 পর্যন্ত মনে রাখবে বিশেষ করে। এবার যদি দৈর্ঘ্যের দিক থেকে বলি, দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বড় হলো 1 নম্বরে আছে NW1 ফার্স্ট, দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বড়। তারপরে আছে NW4 সেকেন্ড, সব থেকে দৈর্ঘ্যের দিক থেকে বড়। তারপরে আছে NW2 তৃতীয় স্থানে, ঠিক আছে, তৃতীয় স্থানে NW2। তারপরে আছে NW3 চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে আছে NW3।
তারপরে আছে আর কোনটা বাকি রইল, NW5। NW5 হলো পঞ্চম স্থানে আছে, ফিফথ। আর NW6 হলো 6 নম্বর স্থানেই আছে। ঠিক আছে, মনে রাখবে এই বিষয়টা। আমি একটা ম্যাপ দেখাচ্ছি, দেখো। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এইখানে, এই NW6 পর্যন্ত যে আমাদের ওয়াটারওয়ে ট্রান্সপোর্টেশন আছে সেটা দেয়া আছে। এই যে এইখান থেকে টোটালি এইটুকু হলো আমাদের NW1, যেটা গঙ্গা নদীতে আছে, হলদিয়া টু এলাহাবাদ, 1620 কিমি। তারপরে আছে 2 নম্বর আছে NW2 আছে 891 কিমি, ধুবড়ি টু ছাদিয়া ব্রহ্মপুত্র নদীতে, আসামে। তারপরে NW3 আছে ওয়েস্ট কোস্ট অফ কেরালা, কোল্লাম টু কোট্টাপুরাম। আর NW4 আছে গোদাবরী কৃষ্ণা ক্যানেল, কাকিনাড়া টু পুদুচেরি, এই যে এতখানি। আর NW5 কোথায় আছে, যেটা আমাদের প্রশ্নে এসছে, উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যাতে এসছে, উড়িষ্যাতে আছে এটা। আর একটুখানি আছে এখানে 121 কিমি, লাখিপুর টু ভাঙ্গা, এটা এখনো প্রসেস চলছে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে চোখ বুঝে যে NW1, NW2, তারপরে আবার কেরালাতে চলে আসবে, তারপরে সাইডে চলে আসবে, আবার ওপরে উঠবে, আবার ওপরে উঠবে। অর্থাৎ প্রথমে এইখানে দেখবে প্রথমে, তারপরে এইখানে মনে করবে, এইখানে মনে করবে, এইখানে মনে করবে, তারপরে এইখানে, আবার এইখানে। এইভাবে মনে রাখার চেষ্টা করবে। সব থেকে দীর্ঘতম কোনটা, NW1। তারপরে কোনটা আছে, তারপরে আছে যে NW4 দ্বিতীয়। ঠিক আছে, দ্বিতীয় হলো NW4। তৃতীয় কোনটা, NW2। চতুর্থ কোনটা, NW5। পঞ্চম কোনটা, NW3। আর ষষ্ঠ কোনটা, NW6। ঠিক আছে, এই প্রশ্নটা বলতে গিয়ে অনেকটা সময় লাগলো। এরপরে 76 নম্বর প্রশ্ন আছে, বাঁধ দেয়া আছে এক সাইডে, আর এক সাইডে দেয়া আছে নদীর নাম। তোমরা মনে রাখবে জালাপুট বাঁধ তৈরি হয়েছে মাছকুন্ড নদী, নাগার্জুনা সাগর বাঁধ তৈরি হয়েছে কৃষ্ণা নদীতে, সোমাশিলা বাঁধ তৈরি হয়েছে পেন্না নদী, আর পোলাভারাম বাঁধ তৈরি হয়েছে গোদাবরীতে। বোঝা গেছে, এইগুলো একটা স্ট্যাটিক পার্ট, তোমাকে মনে রাখতে হবে। এরপর আছে 77, এখানেও একটা স্ট্যাটিক পার্ট দিয়েছে যে খনিজ সম্পদ দেওয়া আছে লিস্ট 1-এ, লিস্ট 2-তে খনিজ উৎপাদনকারী রাজ্য দিয়েছে। এখানে মনে রাখবে ম্যাঙ্গানিজ, ম দিয়ে ম্যাঙ্গানিজ, আর ম দিয়ে মধ্যপ্রদেশ, তাই মনে রাখবে মধ্যপ্রদেশ ম্যাঙ্গানিজ। অ দিয়ে অভ্র, অ দিয়ে অন্ধ্রপ্রদেশ মনে রাখবে। বক্সাইট, এটা উড়িষ্যা, আর সোনা হবে কর্ণাটকে, কোলার গোল্ড ফিল্ড। ঠিক আছে, বক্সাইট হবে উড়িষ্যা, সোনা হবে কর্ণাটক, আর মদি ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশ, আর অভ্র আদি অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্ন 78, কোন স্কেল পরিমাপের সহজতম রূপ। এখানে মনে রাখবে নমিনাল স্কেল পরিমাপের সহজতম রূপ। নমিনাল স্কেল হলো সহজতম রূপ পরিমাপের। এখানে আমি এক একটা স্কেল ব্যাখ্যা করছি, মন দিয়ে দেখো পার্থক্যগুলো এখানে দেখে নাও। আমি এখানে লিখেছি, নমিনাল স্কেল হলো সবচেয়ে সহজতম এবং প্রাথমিক স্কেল। শুধু শ্রেণীবিন্যাস বা নামমাত্র ভাগে বিভক্ত করা হয়। এখানে কোনো ক্রম বা অর্ডার নেই, যেমন ব্লাড গ্রুপ এ, বি, ও, এ, বি, সেক্স মেল এবং ফিমেল, ডিস্ট্রিক্ট নেম, এইগুলোকে বলা হয় কি নমিনাল স্কেল, সব থেকে সহজতম স্কেল। এরপর আছে অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলকে কি বলে, শ্রেণীবিন্যাসের সাথে ক্রম থাকে, মান কোনোটি বড় কোনোটি ছোট সেটা বোঝানো যায়, কিন্তু তাদের পার্থক্য সমান কিনা তা জানা যায় না। যেমন গরিব, মধ্যবিত্ত, ধনী, কতটা গরিব কতটা মধ্যবিত্ত এটা বোঝানো যায় না। বা স্যাটিসফ্যাকশন লেভেল বা সন্তুষ্টি স্তর, খুব খুশি, খুশি, অখুশি, এগুলোকে বলা হয় অর্ডিনাল স্কেল। ইন্টারভ্যাল স্কেল কি,
এখানে ক্রম থাকে এবং সমান সমান পার্থক্য থাকে মানের মধ্যে, কিন্তু প্রকৃত শূন্য নেই। যেমন সেলসিয়াস তাপমাত্রাতে 0 ডিগ্রি মানে কোনো তাপ নেই এমন নয়। তারপরে আরও যদি বৈশিষ্ট্য বলি, যে আইকিউ স্কোর 100, 120, ক্যালেন্ডারের সাল 0, যা যীশুখ্রিস্টের জন্মের রেফারেন্স হিসাবে ধরা হয়। পিএইচ স্কেলে 0 থেকে 14, সেখানে 0 মানে এই নয় যে কোনো অম্ল বা কোনো ক্ষার নেই এমন নয়, ঠিক আছে। তাই বোঝানো হয় কি, যে ইন্টারভেল স্কেলে প্রকৃত শূন্য নেই। এরপরে আছে রেশিও স্কেল, সবচেয়ে উন্নত স্কেল। ক্রম আছে, সমান পার্থক্য আছে, প্রকৃত শূন্যও আছে, তাই যোগ বিয়োগ গুণ সব করা যায়। যেমন দৈর্ঘ্য 10 মিটার মানে আসলেই যেমন দৈর্ঘ্য 0 মিটার মানে, এখানে 0 মিটার মানে আসলেই কোনো দৈর্ঘ্য নেই। ওজন 0 কেজি মানে এখানে আসলেই কোনো ওজন নেই। এই 3টে স্কেল ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পারলে স্ক্রিনশট রেখে দাও। এরপরে আছে সহজ ভাষায় যদি বলি, নমিনাল স্কেল হলো সহজতম নামমাত্র শ্রেণীবিন্যাস বোঝায়। অর্ডিনাল বলতে বোঝায় ক্রম আছে, অর্ডার আছে। ইন্টারভেল স্কেল কি, ক্রম মানে অর্ডার প্লাস সমান পার্থক্যও আছে, ঠিক আছে। আর রেশিও ক্রম আছে, সমান পার্থক্য আছে, প্লাস প্রকৃত শূন্য আছে। ক্রম, পার্থক্য, প্রকৃত শূন্য আছে, ঠিক আছে। তবে এই যে স্কেলের যে ভাগটা সেটা বুঝতে পারলে। বেশ, পারলে স্ক্রিনশট রেখে দাও। এর পরের প্রশ্ন আমরা যাব। এর পরের প্রশ্নে তবে উত্তর কোনটা হবে, নমিনাল স্কেল সব থেকে সহজতম স্কেল। ৭৯, নিম্নলিখিতের মধ্যে যেটি ছোট স্কেল থেকে বৃহত্তর স্কেল পর্যন্ত মানচিত্রের সঠিক ক্রমকে নির্দেশ করে সেটি কোনটা হবে। গ্লোব সব থেকে ক্ষুদ্রতম স্কেল, অর্থাৎ সারা পৃথিবীকে দেখানো হয়। দেয়াল মানচিত্র, এখানেও সারা পৃথিবী বা ভারত দেখাতে পারে। টোপোগ্রাফিক্যাল মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র, ঠিক আছে। এইখানে স্মলার স্কেল বলতে বোঝায় আরএফ সব থেকে বেশি। আরএফ বলতে কি বোঝায় কেউ যদি বুঝতে না পারো, আমি প্র্যাকটিক্যাল করিয়েছি ক্লাস, সেখানে গিয়ে দেখতে পারো। আরএফ বলতে বোঝায় যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক স্কেল। গ্লোবের আরএফ ধরে নাও 1:10 লক্ষ। গ্লোবের একটা আরএফ দেওয়া আছে। দেয়াল মানচিত্রের আরএফ দেওয়া আছে, এটা সব থেকে ক্ষুদ্রতম। দেয়াল মানচিত্রের আরএফ দেওয়া আছে 1:10 লক্ষ, 1:1 লক্ষ। আর এখানে আরএফ মানচিত্রের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ক্যাডাস্ট্রাল আরএফ দেওয়া আছে ধরে নাও 1:50,000। আর ক্যাডাস্ট্রাল ম্যাপের মানচিত্রের আরএফ দেওয়া আছে আরো ছোট। অর্থাৎ এইভাবে আমরা কি বলি, যার আরএফ বেশি তা সেটাকে বলে ক্ষুদ্র স্কেলের ম্যাপ, ঠিক আছে। ক্ষুদ্র স্কেলের ম্যাপ, সেই ক্ষুদ্র স্কেলের ম্যাপে অনেক বড় এলাকা জুড়ে দেখাবে, কিন্তু ডিটেল অনেক কম থাকবে। কিন্তু ক্যাডাস্ট্রাল ম্যাপে জায়গা ছোট দেখাবে, কিন্তু অনেক ডিটেল দেখাবে, অনেকটা বিস্তারিত বিবরণ দেবে সেই জায়গার। এরপরে ৮০ নম্বর প্রশ্ন কি বলছে, যে নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটি একটি বস্তুকে সেই বস্তুটির মতো করে সমান ডান বাম উপরে নিচে বা পেছনের দিকে থেকে দেখায়। এটার উত্তর হবে অর্থোগ্রাফিক প্রজেকশন। কে কি করা হয়, যে রাইট, ফ্রন্ট, লেফট, টপ, বটম অর ব্যাক থেকে সম্পূর্ণরূপে সামনে, ডান বাম উপর নিচে বা পেছনের দিক থেকে দেখায়। অর্থাৎ এখানে দেখো যে ফ্রন্ট, রাইট, লেফট, টপ, বটম অর ব্যাক থেকে সমান লাগবে, সেটা কোন প্রজেকশনে, অর্থোমরফিক প্রজেকশনে। অর্থোমরফিক প্রজেকশনকে আমরা বলবো ট্রু বিয়ারিং, ট্রু শেপ, ঠিক আছে। ট্রু শেপ প্রজেকশন বলবো, তার কারণ কি, শেপস অফ ভেরিয়াস এরিয়াস পোর্ট্রেট কারেক্টলি। তারপর আছে ইকুয়াল এরিয়া, এটাকে কি বোঝাবে, হোমোলোগ্রাফিক প্রজেকশন বলা হয়। এরিয়াস অফ ভেরিয়াস পার্টস অফ দ্য আর্থ আর রিপ্রেজেন্টেড কারেক্টলি।
এরিয়াস অফ ভেরিয়াস পার্টস অফ দ্য আর্থ আর রিপ্রেজেন্ট কারেক্টলি, এটাকে বলা হয় ইকুয়াল এরিয়া প্রজেকশন। অ্যাজিমুথাল প্রজেকশনকে কি বলা হয়? ট্রু শেপ ট্রু বিয়ারিং প্রজেকশন বলা হয়। দ্য ডাইরেকশন অফ অল পয়েন্টস ফ্রম দ্য সেন্টার ইজ কারেক্টলি রিপ্রেজেন্টেড। আর ইকুইডিস্টেন্ট অর ট্রু স্কেল প্রজেকশন কাকে বলা হয়? ডিস্টেন্স অর স্কেল ইজ কারেক্টলি মেনটেন্ড। ঠিক আছে, এই কটা মনে রাখবে, পারলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আমি যখন প্রজেকশনের ক্লাস শুরু করব এইগুলো আরেকবার বুঝিয়ে দেব। ঠিক আছে, বেশ। এরপরে 81 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলে যেটির জন্য গুরুত্বপূর্ণ সেটি কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিসের জন্য গুরুত্বপূর্ণ? এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুরুত্বপূর্ণ মধ্যমান নির্ণয় করার জন্য। ঠিক আছে, মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রয়োজন। মধ্যমান নির্ণয় করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রয়োজন। এরপরে আছে 82 নম্বর প্রশ্ন, বর্তমান হলো অতীতের চাবিকাঠি এর দর্শন কার সঙ্গে জড়িত? মনে রাখবে ইউনিফর্মিটেরিয়ানিজম বা অভিন্নতাবাদ। এই মতবাদটা কি বলা হয়? প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। প্রথম এই ইউনিফর্মিটেরিয়ানিজম শব্দটা দিয়েছিল 1700 খ্রিস্টাব্দে জেমস হাটন। জেমস হাটন। 83 কলকাতা যে সিসমিক জোনে অবস্থিত, এখানে কিছু কিছু জায়গায় 4ও পাবে, আবার কিছু কিছু জায়গায় 3ও পাবে। ঠিক আছে, কলকাতা যে সিসমিক জোনে অবস্থিত সেটা কিছু কিছু জায়গায় 3ও পাবে, কিছু কিছু জায়গায় 4ও পাবে। অর্থাৎ 3 থেকে 4-এর মধ্যে কলকাতা আছে। বেশ। 84 স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায় যে শুধু গতি পরিবর্তন একই দিকে। ঠিক আছে, এটা হলো নয়া সম্ভাবনাবাদ, যেখানে প্রকৃতি আমাদের ট্রাফিক সিগন্যালের মতো নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গ্রিন হলে মানুষ স্মুথলি চলে যাবে, লাল হলে সেখানে দাঁড়াতে হবে, আর হলুদ হলে আস্তে আস্তে যেতে হবে। এইটা কি বলা হয়? স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, শুধুমাত্র গতি পরিবর্তন একই দিকে, এটা মানে বোঝায়। এই স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম শব্দটা প্রথম পস্টুলেট করেছিল কে? তার নাম হলো গ্রিফথ টেলর। গ্রিফথ টেইলর প্রথম এই শব্দটা পস্টুলেট করেছিল, মানে দিয়েছিল। 85 নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? আর্গন হবে গ্রিনহাউস গ্যাস নয়। 86 নিম্ন আপেক্ষিক আর্দ্রতা এবং উচ্চ ওয়েটভাল তাপমাত্রা টেলর হায়দার গ্রাফে কোন হিসাবে প্লট করা হয়? এখানে মনে রাখবে স্কর্চিং হবে উত্তর। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, সেই ছবি অনুসারে তোমরা মনে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ এটা একটা টেলরের হায়দার গ্রাফ। ঠিক আছে, এইখানে এই হায়দার গ্রাফে যে ভ্যালুগুলো আছে, একটা সাইডে আছে, এই সাইডে আছে টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট, আর একটা আছে রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, এইটা একটা দেখতে পাচ্ছ, আর একটা তোমাদের ছবি এইখানে দেখতে পাচ্ছ যে এক সাইডে এখানে আছে ওয়েট বাল্ব টেম্পারেচার, আর একদিকে আছে রিলেটিভ হিউমিডিটি। তাই এখানে দেখো যে এই পার্টটা স্কর্চিং, অর্থাৎ এখানে উচ্চ ওয়েট বাল্ব টেম্পারেচার প্লাস রিলেটিভ হিউমিডিটিও অনেকটা কম, এখানে 40-এর নিচে। তাই এটা উত্তর হবে কি? স্কর্চিং। ঠিক আছে, এটা হবে স্কর্চিং। আমি যখন প্র্যাকটিক্যালে ক্লাস করাবো এই নিয়ে আবার আলোচনা তোমাদের সঙ্গে করব। ঠিক আছে, আর একটু বলে নি যে এই যে আঁকা হয় টেলরের, এই হায়দার গ্রাফ আঁকা হয়, বা আরেকটা আছে ক্লাইমোগ্রাফ। এখানে মাঘি বলতে কি বোঝায়? মাঘি বলতে মনে রাখবে এখানে বেশি আর্দ্রতা
অর্থাৎ এই যে এখানে বেশি আর্দ্রতা আছে, ঠিক আছে, এটা মানে কি বেশি আর্দ্রতা প্লাস বেশি তাপমাত্রা। বেশি আর্দ্রতা প্লাস বেশি তাপমাত্রা হলো মাঘী। আর বলতে কি বোঝায়? বলতে বোঝায় বেশি আর্দ্রতা আর কম তাপমাত্রা। আর কেন বলতে কি বোঝায়? কম আর্দ্রতা প্লাস কম তাপমাত্রা। ঠিক আছে। আর স্কর্চিং তো প্রশ্নে উত্তর দেয়াই আছে যে কম আর্দ্রতা আর বেশি তাপমাত্রা। এটা কেন আঁকা হয়? এটা আঁকা হয় যে মানুষকে সতর্ক করা যায় যেখানে হিটস্ট্রোকের সম্ভাবনা বেশি থাকতে পারে, মানুষের অস্থিরতা বা যে জায়গায় খুব শুষ্ক, যে জায়গায় বেশি গরম সেখানে শরীরের জন্য ভালো নয়, এইটা মানুষকে বোঝানোর জন্য করা হয়। অর্থাৎ বিভিন্ন অঞ্চলের জলবায়ুর অনুভূত অবস্থা বোঝাতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যখন প্র্যাকটিক্যাল পড়াবো তখন আবার বলবো। তোমরা মনে রাখবে কে থেকে শুরু করবে, একদিকে ওয়েট বাল্ব একদিকে রিলেটিভ হিউমিডিটি, কে এস এম আর, কে এস এম আর, অর্থাৎ ইংরেজির ক্যাপিটাল লেটারের যে পরপর আছে সেই হিসাবে মনে রাখবে, কে এম এন, কে এস এম আর, এই হিসাবে মনে রাখতে পারো। বেশ, তারপরে এরপরে ৮৬টা হয়ে গেল। এরপরে আছে ৮৭, বৃক্ষ সম্বলিত তৃণভূমি যে অঞ্চলটি অবস্থিত তাকে কি বলা হয়? সাভানা বায়োম। আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির প্রায় দক্ষিণ দিকে এই সাভানা বায়োম আছে। ঠিক আছে। আর ভেল্ট বায়োম কোথায় আছে? ভেল্ট বায়োম হলো একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটা আফ্রিকা মহাদেশের দক্ষিণে আছে। আর পম্পাস বায়োম কোথায় আছে? পম্পাস আছে দক্ষিণ আমেরিকায়। আর স্টেপ বায়োম কোথায় আছে? ইউরোপে। ঠিক আছে, এটা একটা তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি আফ্রিকাতে আছে। আমি আফ্রিকার ম্যাপটা আঁকছি, দেখো কোথায় আছে বুঝতে পারবে। এই জায়গায় আছে ভেল্ট, এই জায়গায় আছে ভেল্ট। আর সাভানা আছে কোথায়? সাভানা আছে যেখানে ইয়েলো পার্ট করলাম আমি, এই বরাবর সাভানা আছে। সাহারা মরুভূমির ঠিক দক্ষিণ দিকে সাভানা আছে, এটা হলো সাভানা। সাভানা হলো এইটা, আর ভেল্ট হলো এটা। ঠিক আছে। আর স্টেপ বায়োম কোথায় আছে? স্টেপ বায়োম আছে ইউরোপ মহাদেশে। আর পম্পাসটা কোথায় আছে? পম্পাসটা আছে দক্ষিণ আমেরিকায়, পম্পাস তৃণভূমি আছে। এটা দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার এই বরাবর এখানে পম্পাস আছে। ঠিক আছে, পম্পাস আছে। বেশ, এরপর ৮৮, প্রতি বছর বেঙ্গল ডেল্টায় মানুষের জীবন ও জীবিকা সবচেয়ে বিপজ্জনক করে কোন পরিস্থিতি? মনে রাখবে বন্যা। ঠিক আছে। ৮৯, ইউএন এর ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ৬ এর সাথে সম্পর্কিত কোনটি? উত্তর হবে বিশুদ্ধ জল এবং স্যানিটেশন। ৯০, লাস্ট প্রশ্ন, কোন কার্বনেট খনিজটি কার্বন ডাই অক্সাইড গ্যাসের দৃশ্যমান বুদবুদ তৈরি করতে শীতল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে? এটার উত্তর হবে ডলোমাইট। ঠিক আছে, এটা কি ধরনের একটা আবহবিকার?
এটা মনে রাখবে। কার্বনেশন, কার্বনেশন একটা আবহবিকার। কেমিক্যাল ওয়েদারিং, যেটা রাসায়নিক আবহবিকার বলা হয়। কার্বনেশনের বাংলা হবে, কার্বনেশনের বাংলা হলো অঙ্গার যোজন, মনে রাখবে। ঠিক আছে, বেশ। তবে ক্লাসটা নিশ্চয়ই তোমাদের জন্য উপকারী হয়েছে, তাই কেমন লাগলো কমেন্টে জানিও। আমি এরপরে আরও কোশ্চেন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সিলেবাস ভিত্তিক ক্লাসও করাবো, এরকম কোশ্চেনও প্র্যাকটিস করাবো। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।